শিমুলপুর গ্রামের এক প্রান্তে একটি জীর্ণ মাটির ঘর। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। ঘরের দাওয়ায় বসে আছেন বৃদ্ধ রঘুনাথ। উঠোনে কাজের জন্য তৈরি হচ্ছে তার ছেলে রতন। স্নেহের রতন রে বাবা আমার, আজ এত সকালেই উঠে পড়লি? এখনো তো সূর্য ভালো করে ওঠেনি। বাইরে যা কনকনে ঠান্ডা, আর একটু ঘুমিয়ে নিলে পারতিস। তোর মাকে হারানোর পর থেকে এই ঘরের সব দায়িত্ব একা হাতে আমিই সামলেছি। দিন রাত এক করে নিজে আধপেটা খেয়ে তোকে বড় করেছি। শুধু একটাই চেষ্টা ছিল, তোর চোখে যেন কখনো কোনো অভাবের ছায়া না পড়ে। কিন্তু আজ আমি বড় ক্লান্ত রে, এই বয়সের ভার আর বইতে পারি না। বাবা, আপনি আবার সকাল সকালে এই সব কথা শুরু করলেন? আমি তো আছি আপনার সব দায়িত্ব নেওয়ার জন্য। আপনি শুধু শুধু এত চিন্তা করেন কেন? আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি আপনি কতটা কষ্ট করেছেন। মাঠে ঘাটে অন্যের জমিতে মজুরি করেছেন, কখনো কখনো দুটো পয়সার জন্য দিন রাত এক করে খেটেছেন। এখন তো আমার সময় আপনাকে আরাম দেওয়ার। আমি থাকতে আপনি আবার কাজ করবেন কেন? চিন্তা তো হবেই বাবা, আমার বয়স বাড়ছে, আগের মতো শরীরে আর জোর পাই না। সংসারের ছোটোখাটো কাজ করতে গেলেও এখন হাঁপিয়ে উঠি, হাত পা কাঁপে। তুই সারাদিন জঙ্গলে থাকিস, কাজ কাটিস, আর আমি এই ফাঁকা ঘরে একা একা বসে থাকি। তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। এই ফাঁকা ঘরে যদি একটা লক্ষ্মী বউ আসে, তবেই তো সংসারের আসল রূপ খুলবে। ঘরে একটা মানুষের গলার আওয়াজ পাবো, আমার একাকিত্বটা ঘুচবে। আপনি কি ভাবেন শুধু বয়স হলেই বিয়ে করা যায়? আপনি বলুন, আমার তো কোনো বাধা ধরা রোজগার নেই। একটা সামান্য কাঠুরে আমি। সারাদিন জঙ্গলে কাঠ কেটে বাজারে গিয়ে বসে থাকতে হয় খদ্দেরের আশায়। এই অবস্থায় কোন বাবা তার মেয়েকে আমার মতো গরিবের হাতে তুলে দেবে? আপনি বলুন, কেউ কি চাইবে তার মেয়ে আধকেটা খেয়ে দিন কাটাক? আমার তো নিজেরই ঠিক নেই কালকের দিনটা কিভাবে চলবে। তাহলে উপায় কি বাবা? আমার তো শরীর একেবারে জবাব দিয়ে দিচ্ছে। তোর মায়ের যাওয়ার পর থেকে এই একাকিত্ব আর দুশ্চিন্তা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। বয়সের আগেই যেন বুড়ো হয়ে গেছি আমি। তোর কথাও তো ফেলতে পারি না। হাতে পাকা কাজ না থাকলে কোন সাহসে বিয়ের কথা তুলি? কিন্তু বাবা, ভগবান তো সবার জন্যই কিছু না কিছু ভেবে রেখেছেন। গরিব বলে কি কারো সংসার হয় না? আমাদের শিমুলপুর গ্রামের কত গরিব ছেলেরই তো বিয়ে হচ্ছে। তারা কি না খেয়ে আছে? আপনি একটুও ভাববেন না বাবা, আমি আমার কাজটা পুরোপুরি সততা আর পরিশ্রম দিয়ে করছি। আমার বিশ্বাস একদিন না একদিন আমাদেরও ভাগ্য বদলাবে। এমন দিন আসবে যখন আমাদের আর কোনো অভাব থাকবে না। কুড়ুল কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রতন। গ্রামের মেঠো পথ ধরে কিছুটা এগোতেই তার দেখা হয়ে যায় গ্রামের সম্মানিত ব্যক্তি মোড়ল মশাইয়ের সঙ্গে। আরে রতন, আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। ভালোই হলো যে মাঝপথেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এত সকালে কোথায় চললে কুড়ুল কাঁধে নিয়ে? আজ তো দেখছি বেশ তরতাজা দেখাচ্ছে তোমাকে। প্রণাম মোড়ল মশাই। রোজকার মতোই জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। বলুন, সাত সকালে আমাকে কি দরকারে খুঁজছিলেন? কোনো বিশেষ কাজ আছে নাকি? আপনি তো এত বড় মানুষ, আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। নিজে কেন কষ্ট করে এতটা পথ এলেন? হ্যাঁ একটা বড় কাজের জন্যই খুঁজছিলাম। আগামী সপ্তাহে আমার বাড়িতে গ্রামের বড় উৎসবের আয়োজন করেছি। অনেক মানুষজন খাবে দাবে, বুঝতেই পারছো। আর সেই জন্য রান্নার কাজে আমার প্রচুর ভালো কাঠের দরকার। কাল রাতেই গিন্নি আমাকে বলছিল রান্নার কাঠ যেন খুব ভালো হয়, না হলে উনুনে আঁচ উঠবে না। তাই ভাবলাম সকালেই তোমার সাথে কথাটা পাকা করে নিই। সে তো খুব ভালো খবর মোড়ল মশাই। আপনার বাড়িতে এত বড় উৎসব, গ্রামের সব মানুষ এক জায়গায় হবে, এ তো আমাদের সবার জন্যই আনন্দের কথা। তা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার ঠিক কতটা কাঠের দরকার আর কবে নাগাদ চাই, সেটা আমাকে বললেই আমি ব্যবস্থা করে দেব। আমি ভাবলাম শিমুলপুর গ্রামে যখন তোমার মতো একজন সৎ আর পরিশ্রমী কাঠুরে আছে, তখন আমি অন্য কারুর কাছে কেন যাব? আমি তো গ্রামের অন্য কাঠুরেদেরও চিনি। তারা ওজনে কম দেয়, ভেজা কাঠ গছিয়ে দেয়। কিন্তু তোমার কাজে কোনোদিন আমি সেসব দেখিনি। আমি জানি তুমি কাজে কোনোদিন ফাঁকি দাও না। তাই আমি চাই এই উৎসবের কাঠের পুরো দায়িত্বটা তুমিই নাও। আমাকে যেন আর অন্য কারুর কাছে যেতে না হয়। আপনি আমার ওপর এত বড় একটা ভরসা করছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মোড়ল মশাই। আমি আপনার জন্য সবচেয়ে শুকনো আর মজবুত কাঠ বেছে কেটে আনব। আমার কাঠ দিয়ে উনুন জ্বালালে একটুও ধোঁয়া হবে না,
আর আগুনও থাকবে অনেকক্ষণ। রান্নার ঠাকুরদের কোনো কষ্টই হবে না। আর শোনো রতন, টাকার ব্যাপারে তুমি একটুও ভেবো না। তুমি যতটা পরিশ্রম করবে, তোমার যতটুকু ন্যায্য পাও না, আমি তার পুরো দামই তোমায় দেব। তোমার কোনো লোকসান হতে দেব না। উৎসবের কাজে আমি কোনো কৃপণতা করতে চাই না। তুমি তোমার মন মতো কাজ করো, টাকা আমি গুনে দেব। আপনি তো আজ সকাল সকাল আমার মনটা খুশিতে ভরিয়ে দিলেন মোড়ল মশাই। আমাকে আজ আর হাটে গিয়ে কাঠ নিয়ে খদ্দেরের আশায় বসে থাকতে হবে না। হাটে বসে থাকার যে কি কষ্ট, সেটা শুধু কাঠুরেরাই জানে। সারাদিন রোদে পুড়ে বসে থাকতে হয়। আপনি যে ভরসা আজ আমার ওপর করলেন, আমি নিজে দায়িত্ব করে সব কাঠ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আপনার একটা লোকেরও কষ্ট করতে হবে না। এই জন্যই তো তোমাকে এত পছন্দ করি রতন। তোমার কথার মধ্যে একটা আলাদা জোর আছে। ঠিক আছে, তুমি এবার জঙ্গলের দিকে এগো। শুধু খেয়াল রেখো, দুপুরের আগে যেন এক প্রস্ত কাঠ আমার বাড়িতে পৌঁছে যায়। উৎসবের জোগাড় তো, দেরি করলে চলবে না। আজই রান্নার ঠাকুররা এসে সব খতিয়ে দেখবে। আমি ঠিক সময় পৌঁছে যাব মোড়ল মশাই। আজ আমার মনে হচ্ছে ভাগ্য নিজে এসে আমার দুয়ারে কড়া নেড়েছে। গ্রামের মানুষরা যদি আপনার মতো এমন ভরসা করে, তবে আমি আরও দ্বিগুণ উৎসাহে কাজ করতে পারি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, দুপুরের আগেই আমি কাঠ নিয়ে হাজির হচ্ছি। মোড়ল মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রতন মনের আনন্দে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। নিজের মনেই সে তার ভবিষ্যৎ নিয়ে নানা কথা ভাবতে শুরু করে। আজ তো বাড়ি থেকে বেরোতেই কাজ পেয়ে গেলাম। যদি প্রতিদিন এমন করে কপাল সঙ্গ দেয়, তাহলে তো আমার নিজের একটা কাঠের বড় ব্যবসা করার স্বপ্নটা খুব তাড়াতাড়ি সত্যি হবে। বাবার মুখে হাসি ফুটবে, এই হাড় ভাঙা খাটুনি আর থাকবে না। তখন আমি আর কাঠুরে থাকবো না, বড় ব্যবসায়ী হব। কিন্তু ভাগ্য তো সব দিন একরকম থাকে না। কাল হয়তো আবার সেই হাটে গিয়েই বসতে হবে। কতদিন এমন বিনা চেষ্টায় কাজ পাওয়া যায়? না রতন, এত ভয় পেলে বা স্বপ্ন দেখলে চলবে না। স্বপ্ন সত্যি করতে গেলে ঘাম ঝরাতে হয়। আমার কাজ হলো শুধু মন দিয়ে পরিশ্রম করে যাওয়া। আজ মোড়ল মশাই আমার উপর যে ভরসা করেছেন, সেই ভরসা আমি কিছুতেই ভাঙতে দেব না। আমাকে সবচেয়ে ভালো শালগাছটা খুঁজে বের করতে হবে আজ। সারা দিন হাড়ভাঙা খাটুনির পর সন্ধ্যায় মুখে হাসি নিয়ে বাড়ি ফেরে রতন। ঘরে ঢুকে দেখে বাবা রঘুনাথ দাওয়ায় বসে তার জন্যই অপেক্ষা করছেন। বাবা, আজ আমার দিনটা যে কি ভালো গেছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। সকালে বেরোতেই মোড়ল মশাইয়ের সাথে দেখা, আর তিনি তার বাড়ির উৎসবের জন্য আমাকে প্রচুর কাঠ দেওয়ার কাজ দিয়েছেন। আমি তো দুপুরে একবার ওনার বাড়িতে কাঠ দিয়েও এসেছি। উনি নিজে দাঁড়িয়ে থেকে কাঠ দেখেছেন আর আমার কত প্রশংসা করেছেন। বলিস কিলে, এ তো দারুণ খবর। মোড়ল মশাই নিজে থেকে তোকে কাজ দিয়েছেন। উনি তো গ্রামের সবচেয়ে মাথাওয়ালা লোক। ওনার কাজ পাওয়া মানে তো গ্রামের অন্যরাও তোকে দেখে ভরসা পাবে। হ্যাঁ বাবা, আজ আমাকে হাটে গিয়ে খদ্দেরের জন্য একটু অপেক্ষা করতে হয়নি। মন দিয়ে কাজ করেছি, আর মোড়ল মশাইও আমার পরিশ্রমের সঠিক দাম দিয়েছেন। এমনকি উনি কিছু টাকা আমাকে আগামও দিয়েছেন, যাতে কালকের কাজে আমার সুবিধা হয়। আজ আমার মনে হচ্ছে আমার খাটুনিগুলো সত্যিই কাজে লাগছে। আমি আপনার জন্য বাজার থেকে ভালো চাল আর একটু মাছ নিয়ে এসেছি। আজ রাতে আমরা ভালো করে খাবো। এটাই তো সততার ফল বাবা। তুই যেভাবে দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করিস, ভগবান তো তার একটা প্রতিদান দেবেনি। আমি জানি তোর ওই বড় ব্যবসার স্বপ্নটা একদিন ঠিক পূরণ হবে। তুই শুধু তোর এই সততাটা কোনোদিন হারিয়ে ফেলিস না বাবা। আপনার আশীর্বাদ থাকলে ঠিক হবে বাবা। মায়ের অবর্তমানে আপনি যে আমাকে শিক্ষা দিয়েছেন, জীবনে কখনো হার না মানার যে সাহস জুগিয়েছেন, আমি তা কখনো ভুলব না। আমি শুধু চাই আপনাকে যেন আমি শেষ বয়সে সব রকম সুখে রাখতে পারি। আপনাকে যেন আর একটা দিনও অভাবের মুখ দেখতে না হয়। আমার সুখ তো তোকে ঘিরেই রে রতন। তুই ভালো থাকলে আমিও ভালো থাকব। কিন্তু আমার ওই একটাই অফসোস, আমি শুধু চাই তোর নিজের পায়ে দাঁড়ানোটা একটু শক্ত হলেই আমি নিজের হাতে তোর বিয়েটা দিয়ে যাব। এই ঘরটাকে আমি আর একা একা সহ্য করতে পারছি না। আপনি আবার ওই কথা তুললেন? আমি তো আপনাকে বলেছি, আগে আমি আমার কাজটাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাই, তারপর এসব নিয়ে ভাবব। আজ মোড়ল মশাইয়ের কাজটা পেয়েছি, কাল হয়তো অন্য কারো কাজ পাবো। এভাবেই একটু একটু করে জমানো টাকা দিয়ে আমি নিজের গোলা তৈরি করব। আমি আর কতদিন বাঁচব বল? আমার যে খুব ইচ্ছে আমি মরে যাওয়ার আগে আমার বৌমাকে এই সংসারে দেখে যাই। সে তার নিজের হাতে রান্না করে আমাকে খেতে দেবে, আর আমি চোখ বুজে ভাবব যে আমার ছেলেটা আর একা নেই। তুই যখন কাজে যাবি, সে আমার যত্ন নেবে, আমার সাথে গল্প করবে। তখন আর আমার দিনগুলো এত ভারী মনে হবে না। বাবা, আপনি বারবার এই কথাগুলো বলে আমাকে দুর্বল করে দেন। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কাজটা আরেকটু গুছিয়ে নিই, তারপর আপনি যা বলবেন আমি তাই শুনব। আপনি শুধু প্রার্থনা করুন আমার এই পরিশ্রম যেন তাড়াতাড়ি সফল হয়। চলুন এবার উঠে পড়ুন, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আজ রাতে আমরা একসাথে বসে গল্প করতে করতে খাবো। দিন কয়েক পরের কথা।
রতন তার রোজকার রুটিন অনুযায়ী সকালে কাঠ কাটার জন্য বনের পথে যাচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই তার পথ আটকান এক অচেনা বয়স্কা বৃদ্ধা। বাবা, একটু দাঁড়াও তো, আমার চোখ তো ঠিকই চিনতে পারছে। তুমিই কি সেই রতন যার সততা আর পরিশ্রমের কথা এই তল্লাটের সবার মুখে মুখে ফেরে? প্রণাম মা। হ্যাঁ, আমিই রতন। তবে আমি কোনো বড় মানুষ নই মা। আমি একজন সামান্য কাঠুরে যে সারাদিন কাঠ কেটে নিজের আর নিজের বয়স্ক বাবার পেট চালায়। গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, সেটাই আমার বড় পাওনা। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় ঘরের মানুষ। আপনি কে আর আমার কথা এত জানলেনই বা কী করে? মানুষের পরিচয় তার পোশাকে হয় না বাবা, হয় তার কাজে আর স্বভাবে। আমার নাম ভবতারিণী। আমি দূর শহর থেকে এসেছি। আমাদের ব্যবসার কাজ অনেক দূর অবধি ছড়ানো। আমি তোমার নামে এত ভালো কথা শুনেছি যে নিজের চোখে একবার তোমাকে দেখার স্বাদ হলো। শুনতে পেলাম শিমুলপুর গ্রামে নাকি এমন একজন কাঠুরে আছে যে টাকার লোভে নিজের ঈমান বিক্রি করে না। আপনারে বড় মনের মানুষ, তাই আমার মতো সামান্য মানুষকে এত বড় করে দেখছেন। আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন, অন্যের হক মেরে কখনো বড় হওয়া যায় না। তা আমাকে দিয়ে আপনার কোনো প্রয়োজন ছিল মা? আপনি আমাকে আদেশ করতে পারেন। আজকালকার দিনে টাকার লোভ সামলাতে পারে কজন বলো তো? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি সত্যিই এত সৎ, নাকি সুযোগ পেলে তুমিও নিজের নীতি বিসর্জন দাও। মানুষের আসল পরীক্ষা তো তখনই হয় যখন তার সামনে অনেকগুলো টাকার টোপ ফেলা হয়। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না মা। আমি কি আপনার কোনো কাজে ভুল করেছি? আপনি দয়া করে খুলে বলুন, আমি সব শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি তো কাঠ কাটি আর সেটা বাজারে বিক্রি করি। এর মধ্যে আমি আর কোনো অন্যায় তো বুঝতে পারছি না। ভুল নয় বাবা, তুমি আমার একটা বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি গত দুদিন ধরে লোক মারফত অনেক বেশি টাকার লোভ দেখিয়ে তোমার কাছে কিছু পচা আর খারাপ কাঠ কেনার প্রস্তাব পাঠিয়েছিলাম। তারা তোমাকে দ্বিগুণ দাম দিতে চেয়েছিল, শুধু এটা বলতে যে তুমি যেন অন্য খদ্দেরদের ওই খারাপ কাঠগুলো গছিয়ে দাও। কিন্তু তুমি স্পষ্ট জানিয়ে দিয়েছ, বেশি টাকার লোভে তুমি কাউকে ঠকাতে পারবে না। তুমি তাদের মুখের উপর টাকা ফিরিয়ে দিয়েছ। ও আচ্ছা, সেই লোকেরা তাহলে আপনার পাঠানো ছিল। মা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার বাবা আমাকে কখনো অসৎ পথে চলতে শেখাননি। আমি যা পরিশ্রম করি তার ন্যায্য দামটাই শুধু আমার চাই, তার বেশি এক কানা করিও নয়। আমি যদি আজ বেশি টাকার লোভে পচা কাঠ বিক্রি করি, তাহলে কাল গ্রামের মানুষ আর আমাকে বিশ্বাস করবে না। আর মানুষের বিশ্বাস একবার ভাঙলে সেটা তো আর 1000 টাকা দিয়েও জোড়া লাগানো যায় না। তোমার এই কথার জন্যই তো আমি ছুটে এসেছি রতন। আজ আমি একটা কাঠুরে দেখিনি, একটা সাচ্চা হীরের টুকরো ছেলে দেখেছি। আমি একাই আমাদের সব ব্যবসা সামলাই। আমার চারপাশে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন খাঁটি মানুষ আমি খুব কমই দেখেছি। আমি আজ তোমার কাছে একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন মা। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনার যদি কাঠের দরকার হয়, আমি আজই আপনাকে সবচেয়ে ভালো কাঠগুলো কেটে দিচ্ছি। আমার একটাই মেয়ে, সেই আমার সব। তার বিয়ের বয়স হয়েছে। একজন মা হিসেবে আমার একমাত্র চিন্তা মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খোঁজা যে সৎ হবে, পরিশ্রমী হবে আর আমার মেয়েকে সুখে দুঃখে আগলে রাখবে। আমি কোনো বড়লোক বা জমিদার খুঁজিনি, আমি তোমার মতো একজন খাঁটি মানুষ খুঁজছিলাম। আমি চাই আমার মেয়ের জীবন এমন একজনের হাতে থাকুক যে টাকা নয়, চরিত্রকে বেশি দাম দেয়। মা, আপনি যা বলছেন তা আমার মতো একটা গরিব কাঠুরের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আপনি এত বড় ঘরের মানুষ হয়ে আমার মতো একজনের হাতে আপনার মেয়ের হাত তুলে দিতে চাইছেন? আমি তো সারাদিন জঙ্গলে থাকি, আমার তো কোনো বড় বাড়ি নেই, ভালো জমানো টাকা নেই। আপনার মেয়ে তো আমার এই ভাঙা ঘরে এসে কষ্ট পাবে। আমি তাকে সুখ দেব কিভাবে? আমি মানুষের ব্যাংক ব্যালেন্স দেখি না রতন, আমি মানুষের চরিত্র দেখি। আর তোমার চরিত্রে আমি যে সততা আর জেদ দেখেছি তা কোটি টাকা দিয়েও কেনা যায় না। যে ছেলে নিজের বাবাকে এত ভালোবাসে, নিজের কাজকে এত সম্মান করে, সে তার স্ত্রীকেও রানীর মতো করে রাখবে, সেটা আমি জানি। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের পরিবারের একজন হয়ে ওঠো। আপনার এই সম্মান আমি মাথা পেতে নিচ্ছি মা, কিন্তু আমার একটা ছোট স্বপ্ন আছে। আমি চাই কাঠুরের এই সামান্য কাজ থেকে বেরিয়ে নিজের একটা কাঠের ব্যবসা দাঁড় করাতে।
আমি চাই বিয়ের পর আমার স্ত্রীকে আমার নিজের রোজগারের ওপর দাঁড়িয়ে একটা সুন্দর জীবন দিতে। আপনার টাকায় আমি বড় হতে চাই না। আপনি যদি আমাকে একটু সময় দেন, তবে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর এই বিয়ের পিঁড়িতে বসতে চাই। এই আত্মসম্মান বোধ দেখে আমি আরও মুগ্ধ হলাম রতন। আজকালকার দিনে এমন কথা কেউ বলে না, সবাই শুধু বিনা পরিশ্রমে বড়লোক হতে চায়। তুমি একা কেন ব্যবসা দাঁড় করাবে? আমি তো আছি। আমি তোমাকে কোনো দয়া করছি না, আমি তোমার পার্টনার হিসেবে তোমার পাশে থাকব। তুমি তোমার পরিশ্রম আর সততা দিয়ে ব্যবসা চালাবে, আর আমি তোমার এই কাঠের গোলা তৈরির স্বপ্নটাকে সত্যি করতে সব রকম মূলধন দেব। তুমি শুধু বলো, তুমি এই প্রস্তাবে রাজি তো? আপনার মতো এমন দেবতুল্য মানুষের আশীর্বাদ যখন আমার মাথায় আছে, তখন আমি আর না করব কিভাবে? আমি কথা দিচ্ছি মা, আমি আপনার মেয়ের সব দায়িত্ব নেব, আর আমার নিজের ব্যবসাও একদিন অনেক বড় করে তুলব। আপনার এই বিশ্বাস আমি কখনো ভাঙতে দেব না। আমার বাবার স্বপ্নটাও আজ সত্যি হলো। বেঁচে থাকো বাবা। আজ থেকে তুমি শুধু রঘুনাথের ছেলে নাও, তুমি আমারও ছেলে। চলো আজই তোমার বাবার কাছে গিয়ে এই শুভ খবরটা দিই। অনেক দিন ধরেই তো উনিও তোমার বিয়ের অপেক্ষায় আছেন। আমি নিজে গিয়ে ওনার কাছে আমার মেয়ের জন্য তোমার হাত চাইব। হ্যাঁ মা, চলুন। বাবা এই খবরটা শুনলে আনন্দে কেঁদেই ফেলবেন। আজ আমার মনে হচ্ছে এতদিনের সব কষ্ট আর পরিশ্রম যেন এক নিমেষে সার্থক হয়ে গেল। মায়ের মৃত্যুর পর থেকে বাবার মুখে যে হাসিটা হারিয়ে গিয়েছিল, সেটা আজ আবার ফিরে আসবে। আপনার মতো একজন মা পেয়ে আমি আজ সত্যি ধন্য। এভাবেই রতনের সততা আর হাড় ভাঙা পরিশ্রম তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভবতারিণীর সাহায্যে রতনের নিজের কাঠের গোলা তৈরির স্বপ্ন পূরণ হলো, আর বৃদ্ধ রঘুনাথ পেলেন তার স্বপ্নের মতো এক লক্ষ্মী বৌমা। অভাব আর একাকিত্ব চিরতরে দূর হলো শিমুলপুর গ্রামের ওই ছোট্ট মাটির ঘর থেকে। সত্যি বলতে কি, সততা আর নিষ্ঠার ফল সবসময় এভাবেই মধুর হয়।